Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর 30 ধারায় যে 7টি খাতের কথা বলা হয়েছে তার মধ্যে ষষ্ঠ খাত হলো আর্থিক পরিসম্পদ হতে আয়। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর সেকশন 62 থেকে 65 এর মধ্যে আর্থিক পরিসম্পদ হতে আয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ব্যাখ্যায় বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে যে সিকিউরিটি বা আর্থিক পরিসম্পদের সুদ পাওয়া যায় সেই সুদকে বলা হয় আর্থিক পরিসম্পদ হতে আয়। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর 7ম অধ্যায়ের 62 ধারায় বলা হয়েছে একজন ব্যক্তি তার আর্থিক পরিসম্পদ হতে যে আয় পায় সেটি তার আয় হিসেবে দেখাতে পারবে এবং 64 ধারায় বলা হয়েছে এই আয় থেকে তার অনুমোদনযোগ্য খরচগুলো বিয়োগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর 30 ধারায় যে 7টি খাতের কথা বলা হয়েছে সেই 7টি খাতের ষষ্ঠ খাতটি হলো আর্থিক পরিসম্পদ হতে আয়। সেই আয়ের নিয়ম কানুনগুলো দেখব এবং সেখান থেকে একটি প্রবলেম সলভ করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আর্থিক পরিসম্পদ বা সিকিউরিটিজ এটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো গভর্নমেন্ট সিকিউরিটি, আরেকটি হলো কমার্শিয়াল সিকিউরিটি। গভর্নমেন্ট সিকিউরিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি, আরেকটি হলো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। কমার্শিয়াল সিকিউরিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো ট্যাক্সেবল কমার্শিয়াল সিকিউরিটি, আরেকটি হলো ট্যাক্স ফ্রি কমার্শিয়াল সিকিউরিটি। মনে রাখতে হবে দুটি সিকিউরিটিকে, একটি হলো ঋণপত্র, এটি অবশ্যই ট্যাক্সেবল কমার্শিয়াল সিকিউরিটি, আর শূন্য কুপন বন্ড এটি অবশ্যই ট্যাক্স ফ্রি কমার্শিয়াল সিকিউরিটি। এই দুটি সিকিউরিটি আমাদের সরাসরি বাই নেমে দেওয়া থাকে, সো আমরা এই দুটি মনে রাখব। এখন আমরা সিকিউরিটি রুলস নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি বা করমুক্ত সরকারি সিকিউরিটি। করমুক্ত সরকারি সিকিউরিটি হলো সেই সব সরকারি সিকিউরিটি বা পরিসম্পদ যাদের সুদের উপরে সরকার ট্যাক্স ফ্রি করে দিয়েছে। যেসব সরকারি সিকিউরিটি বা পরিসম্পদের সুদকে সরকার করমুক্ত ঘোষণা করেছে তাদেরকে করমুক্ত সরকারি সিকিউরিটি বা পরিসম্পদ বলে। এর সুদ সম্পূর্ণ অকরধার্য, তাই পরিসম্পদের সুদের আয়ের উপর কোনো খরচ অনুমোদনযোগ্য নয়। এ সুদের ক্ষেত্রে মোটাঙ্কিতকরণ করতে হয় না, যেমন জাতীয় বন্ড, ট্রেজারি বিল বা বাহক বন্ড, এগুলা হলো সরকারি সিকিউরিটি, করমুক্ত সরকারি সিকিউরিটি। এরপরে আমরা আলোচনা করব করযোগ্য সরকারি সিকিউরিটি। করযোগ্য সরকারি সিকিউরিটি হলো যেসব সরকারি সিকিউরিটি বা পরিসম্পদের সুদের উপরে সরকার কর আরোপ করেছে সেটাকে বলা হয় করযোগ্য সরকারি সিকিউরিটি। করযোগ্য সরকারি সিকিউরিটির 5টি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো এরকম: করযোগ্য সিকিউরিটির উৎসে কর কর্তন করতে হবে, করযোগ্য সরকারি সিকিউরিটির ক্ষেত্রে নিট সুদ দেওয়া থাকলে মোটাঙ্কিতকরণ করতে হবে, নিট সুদ না দিয়ে যদি সিকিউরিটির মূল্য দেওয়া থাকে তাহলে মোটাঙ্কিতকরণ করতে হবে না, করযোগ্য সরকারি সিকিউরিটির ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচগুলো বাদ যাবে এবং করযোগ্য সরকারি সিকিউরিটি সম্পূর্ণ করধার্য। এই 5টি নিয়ম আমরা করযোগ্য সরকারি সিকিউরিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখানে মনে রাখতে হবে করমুক্ত সরকারি সিকিউরিটির ক্ষেত্রে কোনো উৎসে কর কর্তন করতে হয় না, মোটাঙ্কিতকরণ করতে হয় না, অনুমোদনযোগ্য খরচগুলো বাদ যাবে না এবং এটা সম্পূর্ণ অকরধার্য। এই করমুক্ত এবং করযোগ্যের পার্থক্য এইটুকু, এটা যেন আমরা মনে রাখতে পারি। এখন আমরা দেখব মোটাঙ্কিতকরণ করা হয় কিভাবে, অর্থাৎ গ্রসিং আপ করতে হয় কিভাবে। তো আমরা মোটাঙ্কিতকরণ দুইটি নিয়ম দেখাবো, তোমাদের যেটা ইজি মনে হয় তোমরা সেটি মনে রাখবা। নিট সুদকে মোট সুদে রূপান্তর করার যে প্রক্রিয়া এটাকে বলা হয় মোটাঙ্কিতকরণ।
তো আমরা যদি নিট সুদ পাই তার সাথে উৎস কর যোগ করি তাহলে পেয়ে যাব মোট সুদ। এটাই হলো মোটাঙ্কিতকরণ। নিট সুদ দেওয়া আছে 10,000 টাকা, আর ওইটাকে যদি আমরা মোটাঙ্কিতকরণ করি তাহলে ওই 10,000 টাকা হলো 95 ভাগ, আর 5 ভাগ হলো উৎস কর। এই দুইটা মিলে 100 ভাগ, এই 100 ভাগটা হলো মোট সুদ। আমরা গৃহ সম্পত্তি খাতে আয় অর্থাৎ ভাড়া হতে আয় অঙ্ক করতে গিয়ে এই মোটাঙ্কিতকরণ করেছি। এখানে আবারও বলছি, নিট সুদের সাথে উৎস কর যোগ করলে যে টাকাটা পাবো, যে মোট সুদটা পাবো, ওইটা হলো মোটাঙ্কিত সুদ। সো মোটাঙ্কিত সুদ বা উৎস কর সবসময় ইনক্লুডেড 5%, 100% এর মধ্যে 5%, আর 95% হলো নিট সুদ। ওকে, এভাবে না করে তুমি অন্যভাবেও করতে পারো। সেটা হলো মোট সুদ ইকুয়াল টু নিট সুদ গুণ উপরে 100 নিচে 95। এটা করলেও আমরা মোট সুদ পেয়ে যাব। এটাই হলো মোটাঙ্কিত সুদ। আর যদি তুমি মোট সুদকে নিট সুদে রূপান্তর করতে চাও তাহলে উপরে 95 নিচে 100, আর মোট সুদকে উপরে 95 নিচে 100 দিয়ে গুণ করলে নিট সুদ পেয়ে যাব। আমাদের এই অঙ্কে মাঝে মাঝে নিট সুদকে মোট সুদে, মাঝে মাঝে মোট সুদকে নিট সুদে রূপান্তর করতে হতে পারে। এজন্য এই রুলসটা মনে রেখো। তবে সবচেয়ে ইজি এই নিচের এই রুলসটা। এটা আমরা ভাড়া হতে আয় বের করতে গিয়ে এই নিয়মটা অ্যাপ্লাই করেছি। ওকে, আমি এখন চলে যাচ্ছি বাণিজ্যিক সিকিউরিটির মধ্যে। প্রথমে হলো করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি, এবং এখানে আমি বলেছিলাম করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটিকে বলা হচ্ছে শূন্য কুপন বন্ড। অর্থাৎ শূন্য কুপন বন্ড করমুক্ত, এর উপর কর দিতে হয় না। তাহলে এর সংজ্ঞায় বলা হচ্ছে যেসব অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা পরিসম্পদের সুদ বা আয়কে সরকার করমুক্ত ঘোষণা করেছে তাকে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বলে, যেমন জিরো কুপন বন্ড। এ ধরনের বন্ডে কোনো সুদের হার উল্লেখ থাকে না। এই সুদ সম্পূর্ণ অকরধার্য এবং কোনো অনুমোদনযোগ্য খরচ দেখাতে হয় না, একে মোটাঙ্কিতকরণ করতে হয় না। তাহলে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির নিয়ম ঠিক করমুক্ত সরকারি সিকিউরিটি নিয়মের মতোই। একে মোটাঙ্কিতকরণ করতে হয় না, এটা সম্পূর্ণ অকরধার্য, এর উপর কোনো অনুমোদনযোগ্য খরচ নাই। এটা আর এখানে ছবি আছে একটা জিরো কুপন বন্ড, এটা আমেরিকার। বাংলাদেশের জিরো কুপন বন্ডের ছবি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। এরপর হলো করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি। এর আরেকটি নাম হলো ঋণপত্র, বা ইংরেজিতে বলা হয় ডিবেঞ্চার। তো এই ডিবেঞ্চারের সংজ্ঞা হলো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত কোনো কোম্পানি বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটি বা পরিসম্পদকে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র বলে। এই ঋণপত্র বা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি এটা যেটা করযোগ্য তার বৈশিষ্ট্য ওই আগের পাঁচটাই। এর উৎস কর 5% করকর্তন করতে হবে, নিট সুদ দেওয়া থাকলে মোটাঙ্কিতকরণ করতে হবে, নিট সুদ না থেকে সিকিউরিটির মূল্য থাকলে মোটাঙ্কিতকরণ করতে হবে না, এবং এর ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ বাদ যাবে, এবং এটা সম্পূর্ণ কর ধার্য। এই পাঁচটি নিয়ম যেন আমরা মনে রাখি। এরপরে আমরা দেখব অনুমোদনযোগ্য খরচ কি কি। এখানে অনুমোদনযোগ্য খরচ আছে দুইটি। একটি হলো ঋণকৃত মূলধনের সুদ, একটি হলো ব্যাংক চার্জ ও কমিশন। সব সময় মনে রাখবা আর্থিক পরিসম্পদ হতে আয় বের করতে গেলে অনুমোদনযোগ্য খরচ মাত্র দুইটি। একটি হলো যদি তুমি কোথাও থেকে ঋণ করো, সেই ঋণের সুদ দিলে সেটা একটা খরচ, আর একটা হলো ব্যাংক চার্জ বা কমিশন যদি দিতে হয় আমাদের, সেটা একটা খরচ। ব্যাংক চার্জ ও কমিশনের ক্ষেত্রে আবার একটু কথা আছে। সেটা হলো সব সময় ব্যাংক চার্জ ও কমিশন অনুমোদনযোগ্য নয়। সেটা কেমন? সেটা হলো ব্যাংক চার্জ ও কমিশন দুই ধরনের। মাঝে মাঝে সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ করা হয়, আর মাঝে মাঝে সিকিউরিটির ক্রয় বিক্রয়ের জন্য ব্যাংক চার্জ করা হয়। আমি সিকিউরিটি সুদ আদায় করার জন্য আমার কিছু খরচ হতে পারে, আবার আমার সিকিউরিটি বিক্রি ক্রয় বিক্রয়ের জন্য মাঝে মাঝে কিছু খরচ হতে পারে। এই দুইটি খরচ ভিন্ন। এই দুইটি খরচের নাম হলো, এই যে সুদ আদায়ের জন্য যে ব্যাংক চার্জ করা হয় এটা হলো মুনাফা জাতীয় ব্যয়, আর ক্রয় বিক্রয়ের জন্য যে ব্যাংক চার্জ করা হয় এটা হলো মূলধন জাতীয় ব্যয়। তোমরা অলরেডি জানো ট্যাক্সের কোনো জায়গায় মূলধন জাতীয় ব্যয় আসে না,
শুধু আসে মুনাফা জাতীয় ব্যয়। সুতরাং ট্যাক্সের ক্ষেত্রে এটা অনুমোদনযোগ্য মুনাফা জাতীয় ব্যয়, বাট এটা অনুমোদনযোগ্য। এইটা যদি খরচ হিসেবে আমাদের অঙ্কে থাকে তাহলে এটা আসবে না কোথাও। কিন্তু যদি মুনাফা জাতীয় ব্যয় থাকে বা সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ করা হয়েছে এরকম কিছু বলা থাকে তাহলে ওইটা ব্যয় হিসেবে দেখাবো। কিন্তু ভুলেও যদি ক্রয় বিক্রয়ের জন্য ব্যাংক চার্জ করা হয়েছে এমন কিছু খরচ দেখায় তাহলে অবশ্যই এটা মূলধন জাতীয় ব্যয় এবং এটা আমাদের ট্যাক্সের কোন চ্যাপ্টারের কোন অঙ্কে আসবে না। আই থিংক তোমরা ভালোভাবে বুঝেছো। তবে একটা নোট খুবই ইম্পর্টেন্ট, এই নোটটা না হলে তোমার অনেক অঙ্কই মিলবে না এবং ম্যাক্সিমাম বই বা গাইডে ভুল দেওয়া আছে। শুধু এই নোটটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার সকল অঙ্কই খুব সহজে তুমি সমাধান করতে পারবা। নোটটা হলো ব্যাংক চার্জ সব সময় নিট সুদের উপর ধরতে হয়। ব্যাংক চার্জ সব সময় নিট সুদের উপর ধরতে হয়, কখনোই মোট সুদের উপর ব্যাংক চার্জ ধরা যাবে না। ওকে, এখন আমরা একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি এরকম, নিচের তথ্য হতে জনাব নাজমুলের 22-23 আয় বছরের জন্য আর্থিক পরিসম্পদতে আয় গণনা করো। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 10,000 টাকা, 15% করমুক্ত সরকারি সিকিউরিটির মূল্য 60,000 টাকা, করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ 19,000 টাকা, 10% করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য 45,000 টাকা, বাণিজ্যিক সিকিউরিটির সুদ 23,940 টাকা, 8% বাণিজ্যিক সিকিউরিটির মূল্য 20,000 টাকা, জিরো কুপন বন্ডের আয় 15,000 টাকা। সিকিউরিটির ক্রয় বিক্রয়ের জন্য ব্যাংক 2,000 টাকা ধার্য করেছে। এই হলো আমাদের অঙ্ক। তোমরা মনে রেখো এই চ্যাপ্টারে খুব কঠিন অঙ্ক দিবে না, এরকম একটা অঙ্ক দিবে, কারণ 4 নম্বরের কোশ্চেন হয় এই আর্থিক পরিসম্পদ হতে আয়ের চ্যাপ্টার থেকে। এখন আমরা এই অঙ্কটি সলভ করব। তো প্রথমে লিখে নিব আমরা করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ এবং একটি সলভ করব। বাম পাশে লিখব আয়ের খাত বিবরণ, ডান পাশে দুইটি টাকার কলাম দিব এবং প্রথমে আমরা সিরিয়ালি প্রথমেই আছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 10,000 টাকা, এটা দিব। তো করমুক্ত মানে কি? সম্পূর্ণ অকরধার্য। তো আমরা যদি প্রথমে লিখি যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 10,000 টাকা এবং এটা সম্পূর্ণ অকরধার্য, কারণ করমুক্ত, যেটি করমুক্ত সেটি সরকারি হোক বাণিজ্যিক হোক, করমুক্ত মানে তার উপর কোনো করই দেওয়া লাগবে না, সেটা সম্পূর্ণ অকরধার্য। তাই আমরা এটা সম্পূর্ণ অকরধার্য করে দিয়ে ফাইনাল কলামে 0 টাকা দিয়েছি। এরপরে কি ছিল? এরপরে ছিল 15% করমুক্ত সরকারি সিকিউরিটির মূল্য 60,000 টাকা। আমরা জানি যদি সিকিউরিটির মূল্য থাকে তাহলে সেটার সুদ বের করে নিতে হয়। এটা 15% করলে সুদ বের হয়ে যাবে, অর্থাৎ 15% করে এটা হলো মূল্য, সিকিউরিটির মূল্য। তাহলে 60,000 এর 15% হবে আমার সুদ। এখন এটা কি করমুক্ত না করযোগ্য? করমুক্ত। তাহলে করমুক্ত হলে ডেফিনেটলি পুরাটাই অকরধার্য। সো আমার এটাকে আর অন্য কোনো কাজ করা লাগবে না। করমুক্ত থাকলে সেটার মোটাঙ্কিতকরণ করতে হয় না, অনুমোদনযোগ্য খরচ নাই, সেটা সম্পূর্ণ অকরধার্য। সো করমুক্ত আছে, আমার আর কোনো কাজ নাই। শুধুমাত্র আমি লিখে দিব ওই 60,000 টাকার 15% করে 9,000 টাকা সুদ বের করেছি। এই যে 15% করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ বের করেছি 9,000 টাকা, আর এটা যেহেতু করমুক্ত তাই সম্পূর্ণ অকরধার্য দিয়ে এটা বিয়োগ করে আমরা 0 টাকা ওপাশে বসিয়ে দিব। এরপরে আছে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ 19,000 টাকা। করযোগ্য তার মানে এটাতে কর দিতে হবে, এটা করমুক্ত নয়। সরকারি সিকিউরিটি সুদ দেওয়া আছে, আমরা জানি সুদ দেওয়া থাকলে সেটাকে মোটাঙ্কিতকরণ করতে হয়, কিন্তু যদি সুদ না দিয়ে যদি শুধু সিকিউরিটির মূল্য দিয়ে দেয় তাহলে সেটাকে মোটাঙ্কিতকরণ করতে হয় না। তাহলে আমরা এটাকে মোটাঙ্কিতকরণ করব। 19,000 কে মোটাঙ্কিতকরণ কিভাবে করি? উপরে 100 নিচে 95, এটা দিয়ে আমরা গুণ করে দিই, দিলে মোটাঙ্কিতকরণ হয়ে যায়। তাহলে আমরা লিখব করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ 19,000 ভাগ 95 গুণ 100, এটা করলে 20,000 টাকা। এটা সরাসরি করযোগ্য, এজন্য ফাইনাল কলামে দিয়েছি। এরপরে আছে 4 নাম্বার 10% করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য 45,000 টাকা।
করযোগ্য, এটাও করযোগ্য, তার মানে এটার কর দিতে হবে। তাহলে সরকারি সিকিউরিটির মূল্য আছে ৪৫,০০০ টাকা, এটা সিকিউরিটির মূল্য, নট সুদ। সিকিউরিটির মূল্য থাকলে সেটার মোটাঙ্কিতকরণ করতে হয় না, তাহলে এইটা এই পার্সেন্টেজ দিয়ে গুণ করলে সরাসরি মোট সুদ বের হয়ে আসে। তাহলে আমরা সেটা মোট সুদ কত আসলো আমাদের 10% করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ ৪৫,০০০ গুণ 10%, ৪,৫০০ টাকা, এটা মোট সুদ। আচ্ছা, এরপরে আছে হলো বাণিজ্যিক সিকিউরিটির সুদ ২৩,৯৪০ টাকা। বাণিজ্যিক সিকিউরিটির সুদ এটা কি করযোগ্য না করমুক্ত? কিছু বলা নেই। ডেফিনেটলি বাণিজ্যিক সিকিউরিটি যদি করমুক্ত বলা না থাকে তার মানে ওইটা করযোগ্য, এটা আমরা ধরেই নেব। বাণিজ্যিক সিকিউরিটি না বলে যদি বলে ঋণপত্রের সুদ, তার মানে ওটা বাণিজ্যিক সিকিউরিটির সুদ। ঋণপত্র না বলে ইংরেজিতে যদি বলে ডিভেঞ্চারের সুদ, তারপরেও আমরা এটা বুঝে নেব বাণিজ্যিক সিকিউরিটির সুদ। তাহলে এখানে সুদ দেওয়া আছে সরাসরি, আমরা এই সুদটাকে কি করব? আমরা গ্রসিং আপ করব, অর্থাৎ সুদ থাকলে সেটাকে মোটাঙ্কিতকরণ করতে হয়। তাহলে আমরা বাণিজ্যিক সিকিউরিটির সুদে মোটাঙ্কিতকরণ করে ফাইনাল কলামে দিব ২৩,৯৪০ ভাগ ৯৫, অর্থাৎ নিচে ৯৫ গুণ ১০০, অর্থাৎ উপরে ১০০ দিলে যে টাকাটা হয় সেটা ফাইনাল কলামে দিব। এরপরে কি আছে? এরপরে আছে ৮% বাণিজ্যিক সিকিউরিটির মূল্য। এটা বাণিজ্যিক সিকিউরিটি, এর মূল্য দেওয়া আছে, তাহলে মূল্য দেওয়া থাকলে মোটাঙ্কিতকরণ করতে হয় না, শুধু সুদ বের করতে গেলে এর সাথে পার্সেন্টেজ গুণ করলে সুদ বের হয়ে যায়। তাহলে আমরা এবার লিখব বাণিজ্যিক সিকিউরিটির সুদ, বাণিজ্যিক সিকিউরিটির সুদ ২০,০০০ গুণ ৮%, ১৬০০ টাকা। এরপরে কি আছে? এরপরে আছে জিরো কুপন বন্ডের আয় ১৫,০০০ টাকা। জিরো কুপন বন্ড কর মুক্ত, তাহলে আমরা জিরো কুপন বন্ডের ক্ষেত্রে নিয়ম হলো সম্পূর্ণ অকরধার্য। জিরো আয় ১৫,০০০ টাকা আর সম্পূর্ণ অকরধার্য, এটা বিয়োগ করলে হয়ে যাবে 0 টাকা। এরপরে আর কিছু আছে? নো, আর কিছু নাই, শুধু নিচে আছে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের জন্য ব্যাংক ২০০০ টাকা ধার্য করেছে। তার মানে এটা অনুমোদনযোগ্য খরচ কিনা আমাদের দেখতে হবে। সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের জন্য আমরা জানি সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের জন্য যদি কোনো খরচ হয় তাহলে সেই খরচটা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় ট্যাক্সের জন্য অনুমোদনযোগ্য, অর্থাৎ এটা কখনোই আসবে না। তার মানে এই যে ক্রয় বিক্রয়ের জন্য যে খরচ, এটা অনুমোদনযোগ্য খরচ নয়, এটা আমরা নিয়ে আসবো না। সুতরাং বাকি আমাদের যেগুলো হয়েছে আমরা এইগুলো যোগ করে দিব। এগুলো যোগ করে দিলেই আমাদের আসবে আর্থিক পরিসম্পদ হতে মোট আয়। মোট আয় হয়েছে ৫১,২০০ টাকা। এইটাই হলো আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয়। সো এইটাই আমাদের আজকের ক্লাস। তোমরা ভালো থেকো, এভাবে প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে আমাকে নক করো, অবশ্যই আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা।